প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট চায় বিএনপি জামায়াত। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ঐক্য চান তথ্য উপদেষ্টা। সংস্কারবিহীন ভোট হলে আগাবে না দেশ, বললেন ডক্টর ইউনূস। দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা অংশ নিতে পারবেন না জাতীয় নির্বাচনে, বললেন অ্যাটর্নি জেনারেল। মামলা নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়ার ভোটে অংশ নিতে বাধা নেই। সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু। কমিটির সদস্য ও গোয়েন্দাদের আলামত সংগ্রহ। দুর্ঘটনা নাকি নাশকতা বলা যাচ্ছে না এখনই, জানালো ফায়ার সার্ভিস। প্রবাসীর সময়ের সঙ্গে আছি আমি ফারজান আলিনা। সময় যত গড়াবে সংকট তত বাড়বে, এমন মন্তব্য করে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব না, তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের সময় দিতে হবে। শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে মিলনায়তনে সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আর তথ্য উপদেষ্টা বলেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ঐক্য দরকার। ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের সংলাপ। ঐক্য কোন পথে শিরোনামে প্রথম অধিবেশনে অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, সংস্কার কমিশনের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কমিশন প্রধানরা বলেন, জনকাঙ্ক্ষা পূরণে সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোকে এক থাকার বিকল্প নেই। একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আসছে, পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুন। আমাদের একতাবদ্ধ হইতে হবে, পরিবর্তন করতে হবে। সংস্কার মানে পরিবর্তন, গণতান্ত্রিক উত্তরণ মানে আমার নিজের মধ্যে পরিবর্তন, পদ্ধতির পরিবর্তন, প্রক্রিয়ার পরিবর্তন, প্রতিষ্ঠানের পরিবর্তন এবং একই সাথে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে বসে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনে যত দেরি হবে ততই সমস্যা বাড়বে। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব না। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই হতে পারে ভোট। কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করা, অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। রক্তের ঋণ ও ঐক্যের আকাঙ্ক্ষা শীর্ষক দ্বিতীয় অধিবেশনে অংশ নেন গণঅভ্যুত্থানের অন্যতম নেতারা, যারা সরকারের উপদেষ্টাও। তারা বলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে ঐক্য দরকার। এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কতটা গণতান্ত্রিক, কতটা শান্তিপূর্ণ, কতটা প্রাতিষ্ঠানিক করা যায়, সেইটা কিন্তু আমাদের এই যে ট্রানজিশনাল পিরিয়ড, সেই সময় আমি মনে করি আমাদের প্রধান একটা এজেন্ডা। দুদিনব্যাপী সংলাপের 5 অধিবেশনে অংশ নেবেন রাজনীতিবিদ, বিশ্লেষক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীরা। উত্থানের মধ্য দিয়েই উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে দেশ আগাবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তায় তিনি আরও বলেন, অভ্যুত্থান বিরোধীদের অব্যাহত চক্রান্ত জাতির ঐক্য আরও মজবুত করেছে। রক্তক্ষয়ী আন্দোলনের পরে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পটভূমিতে শুরু হয়েছে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের উদ্যোগে ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকল নাগরিককে আমার সালাম। অধ্যাপক ইউনূস বলেন, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন কোনোটিই অর্থবহ হবে না। এ সময় সংস্কার কাজে নাগরিকদের অংশগ্রহণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ঐক্য, সংস্কার ও নির্বাচন, এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে,
এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণ অভ্যুত্থান বিরোধী শক্তি ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র করলেও গত 5 মাসে এই ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। গত 5 মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। জুলাই আগস্টের শত শত প্রাণের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র মেরামতের অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যতের প্রজন্ম ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। বলেন, আওয়ামী লীগ না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। অন্যদিকে মামলা নিষ্পত্তির কারণে বেগম খালেদা জিয়ার পরবর্তী নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলেও জানান তিনি। 70% মানুষ কিন্তু আওয়ামী লীগ আমলে নানা অনিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। শুক্রবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে একথা বলেন তিনি। জানান, জনগণ ভোটাধিকার ফিরে পেলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগ না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। আগামী নির্বাচন প্রত্যেকেই যাতে অংশগ্রহণ করতে পারে সেই পরিস্থিতি যখন উন্মুক্ত করা হবে, সেই পরিস্থিতি উন্মুক্ত হলেই ভোটাধিকারের স্বপ্ন এবং বাস্তবায়ন, চিন্তা এবং মননে যখন বাংলাদেশের মানুষ বুঝবে যে বাংলাদেশের আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমি নির্বাচন হবে না, সেই পরিস্থিতি যখন তৈরি হবে তখন এটাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগের কেউ বর্তমান প্রেক্ষাপটে দণ্ডপ্রাপ্ত হলে পূর্বের আইন অনুযায়ী পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে সাফ জানিয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। তবে সব মামলা নিষ্পত্তির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী নির্বাচন অংশগ্রহণে কোনো বাধা নেই। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা এখন নাই। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক হত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভের অনুষ্ঠানে তিনি একথা বলেন। খুনি হাসিনা আমাদেরকে এই যে 61 জন যে জার্নালিস্ট যে শহীদ হলেন তার প্রত্যেকটার জন্য তাকে জবাবদিহিতে আনতে হবে। যারা যারা এই তাকে এনাবল করেছেন এবং তার মধ্যে যদি সাংবাদিক থাকে তাদেরকেও অ্যাকাউন্টেবল করতে হবে, তাদেরকে জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। এটা আমাদের মাস্ট। এটা যতদিন না আমরা করছি ততদিন সত্যিকার অর্থে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি একটা বেইমানি করা হবে। 16 বছরে কোনো নেতা নয়, দালাল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক কমিটি এই নামে আগামী বাংলাদেশে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হয় এরকম হবে না, কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি। কিন্তু রাজনৈতিক শক্তি যেটি হবে এটি হচ্ছে লিডারশিপ তৈরি করবে আগামী বাংলাদেশে। শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে বিগত 16 বছরে চলেছে এবং বিগত 16 বছরে বাংলাদেশে লিডার তৈরি হয় না, তৈরি হয়েছে শেখ হাসিনার দাস কিংবা শেখ হাসিনার দালাল কিংবা আমাদের মতো নীরব কিছু দর্শক।
প্রশাসনে এখনও বহাল তবিয়তে আছে স্বৈরাচারের দোসররা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরপরই সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়া রহস্যজনক। এদিকে দলটির আরেক জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান বলেছেন, শুধু ফ্যাসিবাদ বিলুপ্তির জন্য দীর্ঘদিন সংগ্রাম করেনি বিএনপি, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই তাদের লক্ষ্য। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হওয়া আলোচনা সভাতেও উঠল সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ। এতে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুললেন প্রশাসনে শেখ হাসিনার সহযোগীদের এখনও বহাল তবিয়তে টিকে থাকা নিয়ে। সেই সমস্ত প্রশাসনের লোক, পুলিশের লোক যারা মুজিব কোড পরে আপনার ওসিগিরি করেছেন, এসপিগিরি করেছেন, ডিসিগিরি করেছেন, তারাই প্রমোশন পেয়ে আজকে সচিবালয়ের বিভিন্ন পদে তারা বসে আছে। তো তারা ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার সহযোগিতা করবে কেন? সবচাইতে বিতর্কিত দুর্নীতিবাজ সাবেক ক্যাবিনেট সচিব, যার নামে তদন্ত হচ্ছে, তার ফাইলও পুড়ে গেছে। তেমন তো রহস্যজনক। সংস্কার চলবে, নির্বাচনও চলবে, এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আপনার নির্বাচনকে প্রতিপক্ষ বানাচ্ছেন সংস্কারে। একই দিন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমমনাদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এলডিপির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে হওয়া বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, কেবল ফ্যাসিস্ট বিলুপ্ত করাই নয়, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেয়া বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের উদ্দেশ্য। যে লড়াই ছিল আমাদের এতদিন ধরে, সেই লড়াইটা শুধুই ফ্যাসিবাদের পতনের লড়াই ছিল না। লড়াইটা ছিল আমাদের দেশের মানুষের গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের, যাতে করে তাদের মূল আকাঙ্ক্ষা, তাদের সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। নির্বাচন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে বিএনপি। এটা অব্যাহত থাকবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশ অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। একই সঙ্গে দেশ পুনর্গঠনে জনগণের ঐক্য ও সমর্থন প্রত্যাশা করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকাল ৮টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রমনা শপিং কমপ্লেক্সের সামনের সম্মেলনস্থল। দীর্ঘ ১৩ বছর পর উন্মুক্ত স্থানে সমাবেশ করলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর রমনা থানা ইউনিটের কর্মীরা। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে জুলাই অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এজন্য সব রাজনৈতিক দলের সচেতন থাকতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে, আমি সকলকে আহ্বান জানাবো আজকের এই সমাবেশ থেকে, যেন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে। সচিবালয়ে অগ্নিকাণ্ডকে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন জামায়াত নেতারা। সচিবালয়ে 2টা রুম অথবা 2টা ফ্লোর অথবা 2টা জায়গায় মন্ত্রণালয় তারা আগুন ধরিয়ে দিয়ে যদি মনে করে আবার বাংলাদেশে অস্থির করবে, আমরা বলবো আপনারা শুধু বোকার স্বর্গে নেই, আপনারা বোকারও রাজত্ব করছেন। দেশের শক্তি যারা আছে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, বাইরে থেকে যতই তারা হাম্পি দাম্পি করুক না কেন, যত আগুনই লাগাক না কেন, এই আগুন তাদেরকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ। এদিন যশোরে কর্মী সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সুশাসন প্রতিষ্ঠায় জনগণের ঐক্য ও সমর্থন প্রত্যাশা করেন। আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না, সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের শীর্ষ নেতারা। আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের কারণ খুঁজতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। শুক্রবার সকালে সচিবালয়ে যান উচ্চ পর্যায়ের ওই কমিটির সদস্যরা। সভা শেষে আলামত সংগ্রহ করেন। অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য করা যায়। জায়গাটা দেখেছি, শেষ ভাই। থ্যাংক ইউ।
না এখন এটা একটা তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করা যাবে না। দুদককে ঢেলে সাজাতে দৃঢ় প্রতিজ্ঞ সংস্কার কমিশন। নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া, অভ্যন্তরীণ দুর্নীতির লাগাম টানা সহ আইন সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা জানুয়ারির প্রথম সপ্তাহেই পৌঁছাবে অন্তর্বর্তী সরকারের কাছে। কমিশন প্রধান বলছেন, সব অংশীজন ও বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে আগামী দিনের দুদক পরিচালনার খসড়া রূপরেখা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রণয়নই নয়, বাস্তবায়নে দরকার রাজনৈতিক সদিচ্ছার। হাসান ওয়ালির প্রতিবেদন। দুর্নীতি দমন কমিশন দুদক হওয়ার কথা ছিল দুর্নীতিবাজদের জম, কিন্তু বাস্তবতা নখদন্তহীন কাগজে বাঘে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। সত্যিকারের দুর্নীতিবাজদের ধরার পরিবর্তে বিরোধী মতের রাজনৈতিক নেতা, বিশিষ্টজনদের সম্মানহানিই যেন একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছিল সংস্থাটির। পতিত সরকারের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করা মঈনুদ্দিন আব্দুল্লাহ কমিশনের কর্মকাণ্ড বিশ্লেষণ করে দেখা যায়, বেসিক ব্যাংকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া ছাড়া দৃশ্যমান কোনো কাজ করেনি কমিশন। অন্যদিকে বিরোধী মত দমনে সরব ছিল সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হয় ধারাবাহিক হয়রানিমূলক মামলা। তলবসহ নানাভাবে হয়রানি করে মামলার ফাঁদে জড়ানো হয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অথচ দুর্নীতিবাজ রথী মহারথীরা ছিলেন পর্দার আড়ালে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর তার কিছু কিছু সামনে এসেছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবির মুখে প্রথম ধাপের সংস্কার কমিশনের সঙ্গে গঠিত হয় দুদক সংস্কার কমিশন, যার প্রধানের দায়িত্ব দেওয়া হয় দুর্নীতি বিরোধী সংগঠক ডক্টর ইফতেখারুজ্জামানকে। প্রায় 3 মাস অংশীজনদের সঙ্গে বসে অকার্যকর দুদকের প্রাণ ফেরানোর প্রস্তাবনা তৈরি করেছে কমিশন। কমিশন প্রধান বলছেন, নিয়োগ প্রক্রিয়া দলীয় প্রভাব মুক্ত রাখার সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়েই বেশি ভাবছেন তারা। দুদকের যা শুরু থেকে জন্মলগ্ন থেকে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা দলীয় রাজনৈতিক প্রভাব ছিল, যার কারণে দুদক এক ধরনের রাজনৈতিকভাবে জিম্মিত দশায় ছিল। ইতিমধ্যে খসড়া প্রণয়ন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে 2025 জানুয়ারির প্রথম সপ্তাহে সম্ভবত 7 তারিখে জমা দেওয়ার আমাদের প্রত্যাশা। রাজনীতি, আমলাতন্ত্র এবং ব্যবসায়ীদের যোগসাজশে দুদককে অকার্যকর করা হয়েছে বলে মত সংস্কার কমিশনের। সিভিল সার্ভিস অ্যাক্টের বিষয়টা আছে, কর আইন আছে, অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট আছে, এখানে কোনো ধারা আছে যে কারণে তার ভূমিকাটা দুদক সঠিকভাবে পালন করতে পারে না। কোনো একটা বিশেষ শ্রেণীর যদি যেটা এখন আছে যে আমলাতন্ত্র, সেটার থেকে দুদককে মুক্ত করতে হবে। দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম বলছেন, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে সঠিক নেতৃত্ব বাছাই হতে হবে নিরপেক্ষ। এমন মানুষ আছেন যারা প্রভাব ছাড়াই নিজেরাই প্রভাবিত হয়ে পড়েন তাদের দুর্বলতার কারণে। সেই রকম মানুষদেরকে যাতে নিয়োগ না দেওয়া, দুদকের জন্য একটি আলাদা করে কোর্ট করা যায় এবং একই সাথে আপিলেট আদালত আলাদা করা। বিচারের দৃশ্যমান সাজাগুলো যদি হয় তাহলে দুদকের কাজেরও সুফলটা পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপ, আমলাতন্ত্রের প্রভাব আর অভ্যন্তরীণ দুর্নীতি রোধে দুদকে কার্যকর সংস্কার প্রয়োজন। তবে ক্ষমতাসীনদের সদিচ্ছা আর কর্মকর্তাদের আন্তরিকতা না থাকলে এর সুফল মিলবে না। সব পক্ষ এগিয়ে আসলে সত্যিকারের দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানে পরিণত হতে পারে দুদক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং রোহিঙ্গা সংকট সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলায় চীন ও বাংলাদেশ একযোগে কাজ করতে চায়। শুক্রবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চীন ও দক্ষিণ এশিয়ার সভ্যতা ও সংযোগ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীনের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অত্যন্ত আন্তরিক বলেও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। Think tanks to plan together, build together and share together and create an enabling environment for intelligence to pull consensus and advance regional cooperation. Geopolitical tensions, climate change, and economic disparities demand collective action. On behalf of the government of Bangladesh, I assure you of our unwavering support for initiatives that promote connectivity, understanding, and cooperation among our nations. Let us move forward with determination and solidarity, building a future that reflects the aspirations of our people. দূষণের জন্য দায়ী আতশবাজি ও ফানুসের আমদানি, উৎপাদন ও সরবরাহে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক। 31st নাইটকে কেন্দ্র করে শব্দ ও বায়ু দূষণ রোধে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনের যথাযথ প্রয়োগের কথাও বলেন তিনি। ঢাকার বাতাস খুবই ঝুঁকিপূর্ণ, মানে আমাদের জন্য এখনই অনেক বেশি দূষিত। মানুষ তো উৎসব উদযাপন করবে,
কিন্তু তার জন্য যাতে অন্য কারো ক্ষতি না হয়, যেমন গত বছর একটা বাচ্চা মারা গেছে। এমনই এক পরিস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবে এ সংক্রান্ত একটি গবেষণার ফল প্রকাশ করেছে বায়ুমণ্ডলীয় দূষণ কেন্দ্র ক্যাপস। গবেষণায় দেখা গেছে 2017 সাল থেকে 2024 পর্যন্ত স্বাভাবিক দিনের তুলনায় 31 ডিসেম্বর রাত 11টা থেকে 1টা পর্যন্ত শব্দের মাত্রা বেড়েছে সর্বনিম্ন 42 থেকে সর্বোচ্চ 113% পর্যন্ত। পাশাপাশি এই 7 বছরে 31 ডিসেম্বর আর 1 জানুয়ারির মধ্যে বায়ু দূষণের মাত্রা বেড়েছে সর্বনিম্ন 6 থেকে সর্বোচ্চ 66% পর্যন্ত। আনন্দটাকে লিমিট করা যেতে পারে, ভিন্ন রকমভাবে ভাবা যেতে পারে যে হয়তো অল্প আকারে যে কোনো একটা অনুষ্ঠান করা যেতে পারে একটা মাঠের মধ্যে। সংবাদ সম্মেলনে বক্তারা শব্দ ও বায়ু দূষণের ক্ষতিকর দিক তুলে ধরে আতশবাজি ও ফানুসের আমদানি, উৎপাদন ও সরবরাহের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 এবং অন্যান্য পরিবেশ সুরক্ষা আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে শব্দ দূষণ বিধিমালা ও পরিবেশ সুরক্ষা আইনের কার্যকর প্রয়োগের দাবিও জানান তারা। পরিপত্র পরিবেশ মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছি। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। 7,000 কোটি টাকার কীটনাশক বাজারের 71% আমদানি করতে হয়, আর তা করতে গেলেই একক দেশ একক উৎসের গ্যারাকলে পড়ছেন আমদানিকারকরা। বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের করা এমন নিয়মে খরচ বাড়ছে কৃষকের। আবার নিবন্ধিত সোর্সের বাইরে থেকে আমদানি করলেই জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এবার তাই সোর্স উন্মুক্ত করার পথে স্বয়ং পিটাক। ফরহাদুর রহমানের রিপোর্ট। যেটা সবচেয়ে সেন্সিটিভ সেটা হলো পেস্টিসাইড। দিলে খরচ বাড়ে, না দিলে ফলন কমে, দুই দিকেই ধার। পণ্যের দাম বাড়লেও ভালো ফলনের আশায় বরাবরই কীটনাশকের উপর ভরসা রাখেন কৃষকরা, যার প্রমাণ মেলে পরিসংখ্যানেও। কৃষি বিভাগ ও আমদানিকারকদের তথ্য মতে 2023 সালে দেশে বালাইনাশক ব্যবহার হয়েছে 39,000 মেট্রিক টনের বেশি। 5 বছর আগে যার পরিমাণ ছিল 37 থেকে 38,000 মেট্রিক টনের মতো। দেশে দানাদার বাদে তরল ও গুঁড়া বালাইনাশকের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ক্ষেত যখন নাকি মনে করেন পোকা আসে, তখন তো আমাদের ব্রেন মনে করেন যে শর্ট হয়ে যায়। পানিটা না আসার কারণ পোকাটা বেশি, এই জন্য হলো কীটনাশক দিন লাগে। বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটি দেশের একটি কোম্পানি বা উৎস থেকেই তা আমদানি করা যাবে, যদিও বালাইনাশক আইন 2018-তে এমন কোনো শর্ত নেই। কিন্তু একক উৎসের শর্ত মানছেন না খোদ পিটাকের সদস্যের প্রতিষ্ঠানই। এনবিআর-এর তথ্য, বালাইনাশক আমদানিকারক একটি কোম্পানি জানুয়ারি থেকে সেপ্টেম্বর 9 মাসে 6টি পণ্য মোট 21 বার একক উৎসের শর্ত ভঙ্গ করে আমদানি করেছে। সোর্স বিষয়ক জটিলতা আছে এবং শুধু আজকে জটিলতা নয়, দীর্ঘদিনের জটিলতা। আমরা এটা নিয়েও কাজ করছি। কৃষকদের ন্যায্য মূল্যে বালাইনাশক সরবরাহ ও প্রতিযোগিতামূলক বাজার তৈরিতে উৎস উন্মুক্তকরণের পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ। ওপেন কম্পিটিশন থাকা দরকার, যেখানে আমি কম দামে ভালো বালাইনাশক আনতে পারি। 2023 সালে দেশে ব্যবসা করা 8টি বহুজাতিক ও স্থানীয় 693টি কোম্পানি বিভিন্ন দেশ থেকে প্রায় 5,000 কোটি টাকার বালাইনাশক আমদানি করেছে। স্থানীয় উৎপাদন মিলিয়ে বছরে দেশে কীটনাশকের বাজার 7,000 কোটি টাকার কাছাকাছি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে প্রবাসীদের জন্য উন্মুক্ত হওয়া নতুন বিনিয়োগ নীতি দেশটির অর্থনীতি ও প্রবাসী শ্রমিকদের জন্য খুলে দিয়েছে এক নতুন সম্ভাবনার দ্বার। দেশটির সরকার 2030 ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাড়িয়েছে। এতে দেশটিতে বসবাসরত সাধারণ শ্রমিকরা সুযোগ কাজে লাগিয়ে সৌদিতে নিজ নামে ব্যবসা পরিচালনা করে ভাগ্য পরিবর্তন করতে পারছেন। সংশ্লিষ্টরা বলছেন, এতে দেশে রেমিটেন্স পাঠানোর পরিমাণও বাড়ছে। রিয়াদ থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। 2015 সালের পর সৌদি আরবে প্রবাসীদের কর্মক্ষেত্রে শুরু হয় ব্যাপক পরিবর্তন। দেশটির সরকার প্রবাসী শ্রমিকদের জন্য একের পর এক সুযোগ সৃষ্টি করতে শুরু করে, যাতে তারা এখানে ব্যবসা পরিচালনা করতে পারেন। এই উদ্যোগ সৌদি আরবের ভিশন 2030 বাস্তবায়নে সাহায্য করছে এবং অর্থনীতিকে করছে শক্তিশালী। সম্প্রতি দেশটির বুরাইদা আল গাসিম শহরে রেডিসন ব্লুতে সৌদি বিজনেস কনসালটেন্ট কর্তৃক আয়োজিত এক কর্মশালায় প্রবাসীরা জানালেন তাদের বিনিয়োগ অভিজ্ঞতার কথা, যারা গত কয়েক বছরে সাধারণ শ্রমিক থেকে নিজেদের সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সৌদি বিজনেস কনসালটেন্সির মাধ্যমে
বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ব্যবসা করতে চান অথবা ইনভেস্টমেন্ট করতে চান তার জন্য খুবই বৈধভাবে একটা ট্রাস্টেড এবং ট্রাস্টওয়ার্দি উপায়ে এখানে ইনভেস্টমেন্টের একটা সুযোগ করে দিয়েছেন এবং এটা সৌদি আরবের যে ভিশন 2030 এর একটা পার্ট হিসেবে। যারা বাংলাদেশ থেকে বিনিয়োগ করতে চায় বিভিন্ন দেশে চিন্তা ভাবনা করছেন, আমি চাই সৌদি আরবে একটা ইনভেস্টরের জন্য বা বিনিয়োগের জন্য একটা নিরাপদ জায়গা। এখানে প্রশাসনিক কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ সৌদি গভর্নমেন্ট খুবই আন্তরিক বিজনেসম্যানদের জন্য। আমি এই সুযোগটা চাই আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে এখানে বিনিয়োগ করে। প্রবাসী ব্যবসায়ীদের গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজেরও সুযোগ পাচ্ছেন নতুন আসা বাংলাদেশি শ্রমিকরা। আমি প্রথমে সৌদি এসে কফিলের আন্ডারে কাজ করছি, কাজ করার পরে নিজে ব্যবসা করলাম কফিলের নামেই। তো এখন যখন সরকার সুযোগ দিচ্ছে ওই সুযোগটা কাজে লাগিয়ে আমি নিজের নামে ইনভেস্টর লাইসেন্স করে নিচ্ছি। কর্মশালায় জানানো হয় প্রবাসীদের জন্য সৌদি সরকারের এমন নীতির ফলে দেশে রেমিটেন্স পাঠানোর পরিমাণও বেড়েছে আগের তুলনায়। বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের পক্ষে মহাপরিচালক আলী আস সাহরি রিয়াদে রাষ্ট্রদূতের পরিচয়পত্রের কপি গ্রহণ করেন। এ সময় মোহাম্মদ দেলোয়ার হোসেন সৌদি বাদশাহ এবং যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর এবং সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে রাষ্ট্রদূত হিসেবে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। বলেন, প্রবাসী বাংলাদেশিদের সেবা নিশ্চিত করাই দূতাবাসের অগ্রাধিকার। পর্যটনের 52 বছরের ইতিহাসে চলতি মৌসুমে প্রথমবারের মতো 20 লাখ পর্যটকের কোটা পূর্ণ করে ইতিহাস সৃষ্টি করেছে মালদ্বীপ। আর এই ইতিহাসের সাক্ষী ছিলেন অস্ট্রেলিয়ান এক নারী, যিনি তার স্বামী ও 2 সন্তানকে সাথে নিয়ে দেশটিতে ঘুরতে যান। এই উপলক্ষে দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে দেশটির পর্যটন মন্ত্রণালয়। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। প্রকৃতির অপরূপ রূপে সাজানো মালদ্বীপ, হাজারো দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা দেশটি সারা বছরই মুখর থাকে পর্যটকদের পদচারণায়। আর 52 বছরের ইতিহাসে পর্যটন খাতে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে দেশটি। প্রথমবারের মতো এক মৌসুমে 20 লাখ পর্যটকের কোটা পূর্ণ হয়েছে। এই ইতিহাসের সাক্ষী ছিলেন অস্ট্রেলিয়ান স্বামী ও 2 সন্তানের সঙ্গে মালদ্বীপে ঘুরতে আসা এক নারী, যার নাম অ্যাস্ট্রিড ডিনেগার। ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে ওই নারীকে মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্ণিল আয়োজনের মাধ্যমে স্বাগত জানায়। ভাগ্যবান এই অস্ট্রেলিয়ান পরিবারটিকে সাইলেগুন রিসোর্টে 6 দিনের একটি ফ্রি প্যাকেজ অফার করে মালদ্বীপ কর্তৃপক্ষ। সেই সঙ্গে পেয়েছেন বিশেষ উপহারও। পরিবারটিকে স্বাগত জানিয়ে আগামী বছরও লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন মালদ্বীপের পর্যটন মন্ত্রী, যা বিশ্বাস করেন সংশ্লিষ্টরা। নতুন আইল্যান্ডগুলোকে নতুন ল্যান্ডস্কেপ হিসাবে করে তারপর আরো ডেভেলপ করতেছে, কিভাবে পর্যটকদের আকর্ষণ করা যায়, তাদেরকে একটা ভালো পরিবেশ দেওয়া যায়। আমাদের এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সবগুলা হোটেলগুলোতে, গেস্ট হাউসগুলোতে ওভার বুকিং হচ্ছে। চলতি মৌসুমে 20 লাখ পর্যটকের লক্ষ্যমাত্রা নিয়ে নতুন বছরে 23 লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে মালদ্বীপ। সময় সংবাদ, মালদ্বীপ। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়ের।